হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। হাদিকে নিয়ে সিএসির বক্তব্যে রাজনীতির মাঠে তোলপাড়, প্রত্যাহারের আহ্বান বিভিন্ন দলের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিকদের। হামলা তো বিচ্ছিন্ন ঘটনা নয়। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবেই গুলি করা হয়েছে হাদিকে, বললেন তারেক রহমান। একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপি নিয়ে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। নির্বাচন অনুষ্ঠানের পথে বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো হাদিকে, চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেওয়া দুজন এখনও অধরা, সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল, মৃত্যুদণ্ড চায় প্রসিকিউশন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালেরও সাজা বাড়ানোর আবেদন। মোবাইল নিবন্ধন নিয়ে বিটিআরসির সিদ্ধান্তে বদল, 16 ডিসেম্বর নয় 1 জানুয়ারি চালু হচ্ছে NEIR। বৈধ করার শেষ সময় 31 ডিসেম্বর, স্বাগত জানাল উৎপাদকরা। চারটা বেরিয়াল ফালাইলো, গাড়ি ঢুকে রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। রাজধানীর ব্যস্ত সড়কে অরক্ষিত রেল ক্রসিং, সময় বাঁচাতে ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ঘটনার জন্য অসচেতনতাই দায়ী, সিস্টেম আধুনিকায়নে জোর। এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে সাজানো হলো প্রাঙ্গণ, নিরাপত্তার চাদরে ঢাকা পুরো এলাকা। শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন, ভোটের সময় দু একটি খুন হতেই পারে, প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যে রাজনীতির মাঠে শুরু হয়েছে তোলপাড়। ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন দলের শীর্ষ নেতা। বলছেন, এমন দায়িত্বহীন বক্তব্যের পর সিইসি আর দায়িত্বে থাকতে পারেন না। তফসিল ঘোষণার পর দিনই গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি। এমন পরিস্থিতিতে সোমবার সকালে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সিইসি বলেন, ভোটের আগে দু একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই পারে। আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দু একটা খুন খারাপি হয়, যে হাজির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। আগে কি আহসানুল্লাহ মাস্টার টিভির আসার খুন হন নাই? ইলেকশন এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। এম নাসির উদ্দিনের এই বক্তব্যের জেরে রাজনীতিতে তোলপাড়। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় সমাবেশে বক্তারা বলেন, হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা বলার পর আর দায়িত্বে থাকতে পারেন না সিইসি। যে ইলেকশন কমিশন এই কথা বলে, সেই ইলেকশন কমিশনার দায়িত্বে থাকার নৈতিক অধিকার থাকে না। অবিলম্বে তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন। আমরা বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। প্রধান নির্বাচন কমিশনারকে বলতে চাই, ওই চেয়ারে থেকে এরকম দায়িত্বহীন কথা বলা যায় না। কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা? তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না। জাতীয় প্রেস ক্লাবে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় যোগ দিয়ে সিইসির বক্তব্যের কঠোর সমালোচনা করেন জামায়াতের আমির। যাতে তার এই বক্তব্যকে মোটেই ভালোভাবে গ্রহণ করেন, আপনার এই বক্তব্যের ব্যাখ্যা আপনাকে দিতে হবে। যাতে মনে আপনি বক্তব্য যে দুঃখ সৃষ্টি করেছেন, এই দুঃখ দূর করার দায়িত্ব আপনার। বক্তারা বলেন, ২৪-এর অভ্যুত্থান শুধু ইতিহাসের অংশ নয়, এটি এখন দেশের অস্তিত্বের অংশ। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। হাসান ওয়ালি, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ দেখেছি, আপনিও দেখেছেন যে প্রার্থীর উপর হামলা নিয়ে
প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে সবার মনে। তিনি বলেছেন যে মাঝে মধ্যে খুন খারাপি হয়, হাদিকে গুলির ঘটনাকেও তিনি বিচ্ছিন্ন বলেছেন। পাশাপাশি নির্বাচনের যে পরিবেশ সেটা নিয়েও তিনি বলছেন যে ইতিবাচক পরিবেশ আছে। একটু বিস্তারিত আপনি জানেন যে তফসিল ঘোষণার ঠিক পরের দিনই শুক্রবার ঢাকা 8-এর আলোচিত প্রার্থী অর্থাৎ তার যে প্রচারণা সেটির আসলে নানান রকম প্রচারণার কারণে কিন্তু আসলে তিনি আলোচনা আছেন। একই সঙ্গে আমরা জানি যে ইনকলাব মঞ্চের তিনি মুখপাত্র, যেটি জুলাইয়ের পরে যে সাংস্কৃতিক আন্দোলন জুলাইকে কেন্দ্র করে সেটির একটি অন্যতম মুখ শরীফ ওসমান হাদি তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং একটা সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছে। ঢাকা মেডিকেল এভারকেয়ার হসপিটাল হয়ে সিঙ্গাপুরে তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন। তাকে নিয়ে আজকে সকালে প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিনের গুলশানে একটি অনুষ্ঠানে যে বক্তব্য করেছেন যে একটি বিচ্ছিন্ন ঘটনা তিনি বলেছেন। একই সঙ্গে পেছনের কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন, যেরকম শাহ কিবরিয়া, আহসানুল্লাহ মাস্টার এরকম প্রার্থীরা নানান সময় গুলিবিদ্ধ হয়েছেন, নিহত হয়েছেন। সেরকম একটি ঘটনা নিয়ে কিন্তু আজকে সারাদিন আপনি যেমনটি বলছিলেন যে রাজনীতির মাঠে কিন্তু তোলপাড়। আজকে কিন্তু বেশ কিছু অনুষ্ঠানে বিএনপি, জামায়াত, এনসিপি সহ সব রাজনৈতিক দল কথা বলেছেন। সব জায়গায় কিন্তু আমরা দেখেছি সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে এক ধরনের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। আমরা সকালে যে সিএসি বক্তব্য রেখেছেন, যেটি তিনি বলেছেন যে মাঝে মধ্যে দু একটি এরকম খুন খারাপি হয় এমন মন্তব্য তিনি করেছেন। হাদিকে গুলির ঘটনাকে বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করেছেন সিএসি। আইন শৃঙ্খলার অবনতি হয়নি এমন দাবি করেছেন। একই সঙ্গে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। ইসি নির্বাচন আয়োজন অর্থাৎ ফেব্রুয়ারির যে সঠিক সময় 12 তারিখে নির্বাচন আয়োজন সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে এমন কথা কিন্তু তিনি বলেছেন। এটি নিয়ে কিন্তু আসলে যে আজকে বিশেষ করে আজকে শহীদ মিনার আপনি জানেন যে হাদির উপরে যে হামলা গুলির ঘটনা এর প্রতিবাদে একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ ছিল। সেখানে কিন্তু আসলে সব রাজনৈতিক দল যারা ছিল তারা কিন্তু এখানে কথা বলেছেন। সিসির বক্তব্যের প্রতিক্রিয়াগুলো একটু আমরা প্রতিক্রিয়াটা যদি একটু দেখতে আসি। আজকে জামায়াতে ঢাকা মহানগর দক্ষিণের একটি আলোচনা সভা ছিল বিজয় দিবসে। সেখানে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সিসি এমন বক্তব্য বেমানান এমন মন্তব্য করেছেন। একই সঙ্গে শহীদ মিনারের যে অনুষ্ঠান ছিল প্রতিরোধ সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ, সেখানে কিন্তু গোলাম পরোয়ার জামায়াতের সেক্রেটারি জেনারেল তিনি বলেছেন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটি প্যাকেজ প্রোগ্রাম এমন মন্তব্য তিনি করেছেন। একই অনুষ্ঠানে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বিচ্ছিন্ন ঘটনা বলে সিইসি দায়িত্বে থাকতে পারেন না এমন কথা বলেছেন। সিইসির বক্তব্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অর্থাৎ আরও অন্যান্য যে বক্তারা ছিলেন সবাই কিন্তু ঘুরে ফিরে সিইসি প্রসঙ্গ এসেছে। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টার কথাও কিন্তু অনেকে বলেছেন, তার পদত্যাগের দাবিও কিন্তু জানিয়েছেন। সব মিলে এই ঘটনা প্রার্থীর নিরাপত্তাহীনতা, একই সঙ্গে নানামুখী হুমকি, এটি নিয়ে কিন্তু আসলে রাজনীতির মাঠে বেশ আলোচনা কিন্তু আসলে আজকে চলছে। একই সঙ্গে আপনি জানেন যে আজকে বিএনপিরও একটি আলোচনা সভা ছিল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভায় বক্তব্য রেখেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্যান্য দলের অন্যান্য নেতারা। আমরা সেই প্রতিবেদন দেখে আসতে চাই। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ধর্মীয় প্রলোভনের ফাঁদ সৃষ্টিকারীদের নির্বাচনের মাধ্যমে বিচার করবে জনগণ। গণতান্ত্রিক উত্তরণে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তাদের। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। খুব ভালো বুঝে দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। বিএনপি মহাসচিব বলেন, হাদির হত্যাকারী চিহ্নিত হলেও একটি গোষ্ঠী এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণকারীকে চিহ্নিত করা যে হত্যার চেষ্টা যে করেছিল, দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে পরাজিত একটি গোষ্ঠী নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশের স্বার্থ বিরোধী চক্র নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোট বানচালের জন্যই হাদিকে গুলি করা হয়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র
নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয় দেখিয়ে যারা ভোট পিছিয়ে দিতে চায় তাদের রুখে দিতে আগামী নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারেক রহমান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। ভাই বোনেরা, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, আসলে যেটি শুরুতে বলছিলাম যে বিএনপির তরফ থেকেও কিন্তু আজকে যে হাদির উপরে যে হামলা, সেটি নির্বাচন বানচালের ষড়যন্ত্র। বিএনপি কি নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে? সেটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও কিন্তু সেটি স্পষ্ট করে বলেছেন। অন্য অন্য নেতাদের বক্তব্যও কিন্তু সেটি এসেছে। আমরা যদি একটু দেখি, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবসে আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশের স্বার্থবিরোধী তৎপরতা চালাচ্ছে, এমন মন্তব্য তিনি করেছেন। একই সঙ্গে ভোট বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদিকে গুলি, সেটি বলেছেন তারেক রহমান। একই অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাদির হত্যাকারী চিহ্নিত একটি গোষ্ঠী বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ যে সামাজিক যোগাযোগ মাধ্যম বিভিন্ন জায়গায় যেসব মন্তব্য রয়েছে বিএনপিকে ঘিরে এই হাদির উপরে গুলি চালানো, সেটি নিয়ে বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে সালাউদ্দিন আহমদ বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনি বলেছেন গণতান্ত্রিক উত্তরণ কঠিন করতে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে, এমন মন্তব্য তিনি করেছেন। অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই আসলে যে হাদিকে মানে হত্যা করার জন্য যেই গুলি করা, সেটি তিনি বোঝাতে চেয়েছেন যে তারা চিহ্নিত রয়েছে, এরপরেও কেন বিএনপির দিকে তীর ছোড়া হচ্ছে, এমন অভিযোগ তিনি করেছেন। সব মিলে কিন্তু আমরা দেখলাম যে বিএনপির তরফ থেকেও কিন্তু আসলে নির্বাচন পেছানোর এক ধরনের ষড়যন্ত্র তারা দেখছে, চক্রান্ত তারা দেখছে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ প্রশ্নেও কিন্তু আসলে বিএনপিরা তারা কথা বলেছেন যে মুক্তিযুদ্ধে যারা আসলে বিকৃত করতে চায় তারা এই সুযোগে বিকৃত করার চেষ্টা করছে, এমন আলোচনাও কিন্তু আসলে আজকে বিজয় দিবসের আলোচনা সভাতে ছিল। ওয়ালি, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। সহকর্মী হাসান ওয়ালি যোগ দিয়েছিলেন আমাদের সঙ্গে, শুনছিলাম তার আলোচনা। এদিকে হাদির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন সংগঠন। সিসির বক্তব্য প্রত্যাহার না করলে তার পদত্যাগের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নেতারা। একই দাবিতে 3 ঘন্টা শাহবাগ অবরোধ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। ওসমান হাদির হামলাকারীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সচিবালয় অভিমুখে ডাকসু নেতাদের মিছিলে 3 দফা বাধা দেয় পুলিশ। শিক্ষা ভবন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। বেশ কিছুক্ষণ পর সচিবালয়ে প্রবেশ করেন ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতৃত্বে 10 সদস্যের প্রতিনিধি দল। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করে তার এবং আইন ও পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। এ সময় হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন বলে দেওয়া সিইসির মন্তব্য প্রত্যাহারের দাবি জানান ডাকসু ভিপি। এই 3 দফা দাবি অনতিবিলম্বে না মানা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঘৃণাভাবে আমাদের প্রধান নির্বাচন কমিশনার যে মন্তব্য করেছেন সেটাকে প্রত্যাখ্যান করছি। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান ডাকসুর নেতাদের দাবি যৌক্তিক, দ্রুত ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। গতকালকে মিটিং এর পরে বলেছি যে এইগুলি আমাদের আরো বেগবান করতে হবে এবং তাদের এই যৌক্তিক দাবিগুলি আমরা অবশ্যই করব। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের ব্যর্থতা ও দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 3 দাবিতে সোমবার দুপুর 12টার পর শাহবাগ মোড়ে অবস্থান করে জাতীয় ছাত্র শক্তি। 3 ঘন্টা পর সড়ক ছেড়ে যান তারা। যারা এই খুনের সাথে জড়িত তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ। যেই নির্বাচন কমিশনার মনে করে 2-1টা মানুষ মরতেই পারে, এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। এবং একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ব্যর্থতার দায়ে দ্রুত স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণের দাবি জানায় ছাত্র অধিকার পরিষদ। গভীর উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি যে আমাদের বর্তমান উপদেষ্টা প্রফেসর ইউনূসের মাঝে আমরা শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টাকে অব্যাহতি না দিলে যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে ছাত্র সংগঠনটি। সন্দেহ হচ্ছে আপনি আসলে যোগ্যতায়। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা।
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো শরীফ ওসমান হাদিকে। তার চিকিৎসায় সিঙ্গাপুর কনসুলেটকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী। আর সরকারের পক্ষ থেকে চিকিৎসার ব্যয়ভার বহনের কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সোমবার বেলা 1:15 এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার লক্ষ্যে সিঙ্গাপুরে নেয়ার জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। এর আগে এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালস্ট্রিম G100 সিরিজের প্রাইভেট জেটটি বেলা 11:22 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানযাত্রার উপযুক্ত জেনেই ওসমান হাদিকে নেয়ার সরকারি সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। আমরা আশা করব যে সবাই আপনারা দোয়া করবেন, আল্লাহ যদি সাহায্য করেন অবশ্যই হাদি একটা মাত্রার সুস্থতা নিয়ে ফিরে আসতে পারবে। এদিকে ওসমান হাদির চিকিৎসার ব্যয়ভার অর্থ মন্ত্রণালয়ের নিজস্ব বাজেট থেকে বরাদ্দ দেওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা। হাদির ব্যাপারে বাইরে পাঠাবে, কালকে যখন আমাদেরকে মেসেজ দিল আমরা বলেছি টাকা পয়সার কোনো ব্যাপার না, উইল গিভ অ্যালোকেশন, যাও এটা ম্যানেজ করে। লাকিলি অর্থ মন্ত্রণালয় তাদের নিজস্ব বাজেট থেকে দিচ্ছে, পরে হয়তো অর্থ আমরা হিসাব করবো, তো এই ব্যাপারে কোনো দ্বিধা ছিল না। শুক্রবার গুলিবিদ্ধ ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে ভর্তি করার পর সেখান থেকে তাকে নেওয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের মাধ্যমে তার বিদেশ যাত্রার বিষয়টি নিশ্চিত করা হয়। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। হাদিকে গুলির 72 ঘন্টা পার হলেও এখনও অধরা শুটিং মিশনে অংশ নেওয়া দুজন। তবে সহায়তার অভিযোগে ধরা পড়েছে 8 জন। এর মধ্যে 4 জনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। মামলাটি থানা পুলিশ থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। মূল অভিযুক্তরা সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছে কিনা তা পুরোপুরি নিশ্চিত নয় বিজিবি। 12 ডিসেম্বর দুপুরে পল্টনের বক্স কালভার্ট রোড হয়ে রিকশায় যাচ্ছিলেন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। হঠাৎ তাকে গুলি করে পালিয়ে যায় 2 মোটরসাইকেল আরোহী। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে 2 হামলাকারীর পরিচয় নিশ্চিত হয় আইন শৃঙ্খলা বাহিনী। শুটার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখের সম্ভাব্য অবস্থান খুঁজে বের করতে ঢাকা, সাভার, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ ও শেরপুরের সীমান্তে একের পর এক অভিযান করে পুলিশ ও র্যাব। মূল অভিযুক্তরা এখনও অধরা হলেও ধরা পড়েছে হামলায় ব্যবহৃত বাইক মালিক হান্নান, প্রধান আসামি ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও প্রেমিকা মারিয়া। সীমান্তে পারাপারে জড়িত অভিযোগে আটক করা হয়েছে সঞ্জয় চিচিম ও সিবিরন্দিও নামের 2 জনকে। এছাড়াও রোববার রাতে আটক হয়েছেন 2 সিএনজি চালকও। শেরপুরের নলিতাবাড়ি থেকে 2 জনকে আটক করেছি। তাদের ব্যাপারে যাচাই বাছাই চলছে, তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে দেখছি। অন্যান্য যে আসামি বা যাদের আমরা ইতিমধ্যে শনাক্ত করতে সক্ষম হয়েছি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। হামলার 2 দিন পর পল্টন থানায় হত্যা চেষ্টা মামলা করেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেদ। আটককৃতদের মধ্যে 4 জনকে সোমবার গ্রেফতার দেখিয়েছে পুলিশ। হামলার প্রেক্ষিতে গতকাল পল্টন থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বাদী হয়ে মামলাটি রুজু করেন। ইতিমধ্যে এই মামলার সন্দিগ্ধ হিসেবে র্যাব কর্তৃক 4 জন আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়মনসিংহ সীমান্ত দিয়ে শুটার ফয়সাল ও আলমগীরের ভারতে পালিয়ে যাওয়ার গুঞ্জন উঠলেও বিজিবি বলছে কড়া নিরাপত্তার মধ্যে সীমান্তে পার হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। 2টো সম্ভাবনাকে নিয়ে আমরা কাজ করছি, পালিয়ে গিয়েছে অথবা পালায়নি। যদি পালিয়ে গিয়ে থাকে কে পালাতে সাহায্য করেছে, আর যদি না পালিয়ে থাকে কার বাড়িতে এসেছিল, কোথায় ছিল, কোথায় রাখা হয়েছিল, এখন কোথায় আছে, এগুলা নিয়ে আমরা মাঠে এখন পর্যন্ত কাজ করেছি। তবে মানব পাচারে সহায়তাকারী ফিলিপ নামের একজনকে খুঁজছে বিজিবি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। শেরপুরে লোকালয়ে বন্য হাতি মোবাইলে ভিডিও করার সময় পিষ্ট হয়ে 1 জনের মৃত্যু। চলাচলে সাবধানতা অবলম্বনের পরামর্শ। যে অভিযোগে শেখ হাসিনার আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল, সেই অভিযোগে তার মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করা হয়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও সাজা বাড়ানোর আবেদন করা হয়েছে। প্রসিকিউশন বলছে সব অভিযোগে তাদের মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের নাতিপুতিরাও পাবে না,
তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? 2024 সালের 14 জুলাই গণভবনে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। আসসালামু আলাইকুম। সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাকসুদ কামালের সঙ্গে কথোপকথনে আন্দোলনকারীদের রাজাকার বলে তাদের ফাঁসি দেওয়ার মনোবাসনার কথাও জানান তৎকালীন প্রধানমন্ত্রী। শেখ হাসিনার সেই উস্কানিমূলক বক্তব্যের পর 16 জুলাই রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা করে পুলিশ। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় গত 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের একটি অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমৃত্যু কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল। এই অভিযোগে তার স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক আসাদুজ্জামান খান কামালকেও দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড। অন্য অভিযোগে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ড হলেও এই অভিযোগে ফাঁসি না হওয়ায় সন্তুষ্ট হতে পারেননি প্রসিকিউশন। সোমবার শেখ হাসিনা ও কামালের আমৃত্যু কারাদণ্ডের বিপরীতে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আপিল করে প্রসিকিউশন। জানায় তারা যে অপরাধ করেছে তার জন্য সব অভিযোগেই মৃত্যুদণ্ডই একমাত্র প্রাপ্য। তাদের নির্দেশে এই যে সারা দেশে 1400-এর অধিক শহীদ হয়েছেন, 25,000-এর অধিক আহত হয়েছেন, তাদের জন্য মৃত্যুদণ্ডটাই ছিল ন্যায় বিচার। সেটি যেহেতু ট্রাইব্যুনাল দেননি, এই সকল গ্রাউন্ড উল্লেখ করে আমরা আপিল বিভাগে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিল দায়ের করেছি। আপিলের 60 দিনের মধ্যে নিষ্পত্তি করার বিধান থাকলেও তার আগেই নিষ্পত্তি হওয়ার আশা প্রসিকিউশনের। এদিকে আওয়ামী লীগের আমলে গুম হয়ে ফিরে না আসা ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে বলে জানায় ট্রাইব্যুনালের এই প্রসিকিউটর। আইনে পরিষ্কার করে বলে দেওয়া আছে যে 60 দিনের মধ্যে এই আপিলটি নিষ্পত্তি করতে হবে। যেহেতু আইনে 60 দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবেন। এদিন চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করেন। ট্রাইব্যুনাল 2-এ মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে এই আদেশ দেন বিচারক। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, টেলিভিশন টকশো ও সামাজিক মাধ্যমে সাংবাদিক আনিস আলমগীর সরকার বিরোধী মন্তব্যে দেশের শৃঙ্খলা বিনষ্ট করেছেন। আনিস আলমগীর আদালতে বলেন, সাংবাদিক হিসেবে সরকারের সমালোচনা করাই তার দায়িত্ব। অতীতে করেছেন, ভবিষ্যতেও করবেন। সাংবাদিক আনিস আলমগীর ও অভিনেত্রী মেহের আফরোজ শাওন সহ 4 জনের বিরুদ্ধে মামলাটি করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স এর কেন্দ্রীয় সংগঠক আরিয়ান আহমেদ। শেরপুরে মোবাইলে ভিডিও করার সময় বন্য হাতির পাড়ায় পিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। বিকেলে শ্রী বড়দির বালিজুড়ি রেঞ্জের মালাকুচারের সোনাঝুরি এলাকায় এই ঘটনা ঘটে। রেঞ্জ কর্মকর্তা জানান, বনের ভেতর থেকে লোকালয়ে চলে আসে 25 থেকে 30টি বন্য হাতির একটি পাল। সেগুলোকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। এ সময় মোবাইলে ভিডিও করেন ওমর ফারুক। একটি হাতি তাকে ধাওয়া দিয়ে পিষ্ট করে। পরে হাতির পালকে সরিয়ে দেয় স্থানীয়রা। গুরুতর অবস্থায় ফারুককে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এবার বাণিজ্যের সংবাদ। 16 ডিসেম্বর নয়, নতুন বছরের প্রথম দিন থেকে চালু হচ্ছে হ্যান্ডসেট নিবন্ধন বা NEIR সিস্টেম। ব্যবসায়ীদের মজুদ থাকা আনঅফিসিয়াল ফোন তথ্য দিয়ে বৈধ করা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিটিআরসি। সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মোবাইল উৎপাদকরা। তবে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি মোবাইল ফোন ব্যবসায়ীরা। আর্থিক প্রতারণা, জালিয়াতি সহ মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে দেশে NEIR সিস্টেম চালুর ঘোষণা দেয় সরকার। এরপর ব্যবসা সুরক্ষার দাবিতে আন্দোলনে নামেন ব্যবসায়ীরা। পরিস্থিতি সামাল দিতে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে বসে সরকার। গত 10 ডিসেম্বর ঘোষণা দেওয়া হয় NEIR ব্যবস্থা চালু হচ্ছে 16 ডিসেম্বর। তবে আগামী 15 মার্চ পর্যন্ত আনঅফিসিয়াল ফোন বেচা কেনা, এমনকি করা যাবে আমদানিও। ঘোষণার 5 দিনের মাথায় আবারও সিদ্ধান্ত বদলালো সরকার। সোমবার বিটিআরসি জানায়, NEIR সিস্টেম চালুর সময় পিছিয়ে 1 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। আনঅফিসিয়াল ফোন বেচা কেনা কিংবা প্রয়োজনীয় তথ্য দিয়ে বৈধ করা যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মোবাইল উৎপাদকরা বলছে, এতে সুরক্ষা পাবেন তারা, প্রতারিত হবেন না ভোক্তারাও। জানুয়ারির 1 তারিখে সেটা চালু হচ্ছে
যদিও 15 ডেজ বাড়িয়েছে, সেটাকে আমরা অবশ্যই স্বাগত জানাই। আমরা আশা করব এটার মাধ্যমে আমাদের এই মোবাইল ফোনের মার্কেটে একটা সুস্থ পরিবেশ ফিরে আসবে এবং মোবাইল ফোন দিয়ে, মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে যে ধরনের অন্যায়গুলো হচ্ছে, যে ধরনের অপরাধ সংগঠিত হচ্ছে, সেটা কন্ট্রোলে চলে আসবে। এ বিষয়ে যোগাযোগ করা হলে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের নেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ব্যস্ত সড়কের উপর অরক্ষিত লেভেল ক্রসিং প্রতিদিনই বিপদের মুখে ঠেলে দিচ্ছে যানবাহন ও পথচারীদের। অসচেতনভাবে ব্যারিয়ার অমান্য করে পার হতে যাওয়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। সাধারণ মানুষ বারবার উন্নত ব্যবস্থার দাবি জানালেও পুলিশ বলছে সচেতনতার ঘাটতি বড় কারণ। এমন বাস্তবতায় লেভেল ক্রসিং ব্যবস্থা আধুনিকায়নের তাগিদ বিশেষজ্ঞদের। বিস্তারিত আদনান তুর্জোর প্রতিবেদনে। রাজধানীতে প্রতি 10 মিনিটে একটি ট্রেন অতিক্রম করে লেভেল ক্রসিং। ট্রেন আসার আগেই রাস্তা চলাচল বন্ধ করে ব্যারিয়ার নামিয়ে দেয় গেটম্যান। তারপরও থেমে থাকে না ঝুঁকিপূর্ণ চলাচল। ঢাকা ও আশপাশের 35 কিলোমিটার রেলপথে রয়েছে 58টি লেভেল ক্রসিং। এর মধ্যে অনুমোদনহীন 23টি অরক্ষিত। এর মধ্যে এসব ক্রসিংয়ের 9টি অতি ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে ডিএমপি। আর রেলওয়ে পুলিশের তথ্য মতে গত 2 বছরে সারা দেশে লেভেল ক্রসিং পারাপারের সময় মারা গেছেন 484 জন। কর্মব্যস্ত এই নগরীতে সময় বাঁচাতে অনেক পথচারী দ্রুত পার হতে চান লেভেল ক্রসিং। এ কারণে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। কেউই কেয়ারফুল না এখানে যারা দাঁড়ায় থাকে অনেক সময় তাদেরকেও মক করা হয় যে আপনি কেন চলে যাচ্ছেন না, আপনার জন্য পিছনের মানুষ দাঁড়ায় আছে। রং সাইডের ফাঁক দিয়ে তারা যাইতে চায়। লেখা আছে থামুন, কিন্তু আপনি এটা ফলো করলেন না। তো দোষটা তো আর ওই থামুনের না, দোষটা হলো আমার। লেভেল ক্রসিংগুলো ব্যস্ত সড়কের উপরে থাকায় সাইরেন বাজানো থেকে শুরু করে ব্যারিয়ার ওঠানো পর্যন্ত বন্ধ থাকে যান চলাচল। এতে যানজট তৈরি হয়ে কর্মঘণ্টার অপচয় হচ্ছে। তবে কেন অরক্ষিত থাকে ক্রসিং পয়েন্টগুলো? রেল পুলিশ বলছে সচেতনতা বাড়লে কমে আসবে দুর্ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন পুরনো ব্যবস্থা থেকে বের হয়ে চালু করতে হবে আধুনিক সিস্টেম। ট্রেন আসার আগাম সতর্কতামূলক সংকেতগুলো চালু করতে হবে। লেভেল ক্রসিং বা ট্রেন লাইন বরাবর যাতে কোনো বাজার ব্যবস্থাপনা গড়ে না ওঠে সেটা নিশ্চিত করা, এবং হচ্ছে যে মেইনটেন্যান্সটা ঠিক করা, যাতে লেভেল ক্রসিংয়ে যাতে ভাঙাচোরা না থাকে। মানুষ ওই মোবাইলে কথা বলছে বা রাস্তা পার হচ্ছে, তখন হঠাৎ করে ট্রেন চলে আসে। ট্রেন হুইসেল দিলেও ট্রেনটা কোন দিক থেকে আসতেছে তারা ওই মুহূর্তে হঠাৎ করে বুঝতে পারে না। রেল ক্রসিং দুর্ঘটনার পিছনে সবাই জনসচেতনতার অভাবকে দায়ী করলো। রেল ক্রসিংয়ে যথেষ্ট জনবলের অভাব এবং আধুনিক প্রযুক্তির সংকট এখানে স্পষ্ট। সাথে সিটি কর্পোরেশন এবং রেল কর্তৃপক্ষের সমন্বয়হীনতা তো আছেই। তবে বিশেষজ্ঞরা বলছেন সঠিক সিস্টেম চালু করতে পারলেই তৈরি হবে জনসচেতনতা, কমে আসবে রেলপথ ক্রসিং দুর্ঘটনা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুত সাভার জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নিয়োজিত থাকবে সাদা পোশাক সহ প্রায় 4000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদনের পর সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। আর মাত্র কয়েক ঘন্টা, রাত পোহালেই মহান বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। শ্রদ্ধায় ভালোবাসায় সিক্ত হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবস সামনে রেখে পুরোপুরি প্রস্তুত স্মৃতিসৌধ চত্বর। কয়েকদিন ধরেই সৌন্দর্য বর্ধনে স্মৃতিসৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে। শহীদ বেদি, স্তম্ভ এবং হাঁটার পথ সাজানো হয়েছে রং তুলির আঁচড়ে। তবে বন্ধ রয়েছে জনসাধারণের প্রবেশ। অনেকেই এসে বাইরে থেকেই দেখছেন স্মৃতিসৌধ। আগামীকাল 16 ডিসেম্বর এটা সম্পর্কে একটু পরিবারের সাথে প্ল্যানিং করে এসেছি। আজকে একটা হাজিরা দিয়ে গেলাম, আগামীকাল এসে আবার মজা করতে পারবো। প্রতি বছর এই দিনটার জন্য অপেক্ষা করি, পতাকায় বিক্রি করব। মানুষ আনন্দ করে, আমাদের আনন্দ লাগে, এই জন্য আমি পতাকা বিক্রি করি। যারা জীবন দিয়েছে তার 47 থেকে 71 পর্যন্ত তাদের সবাইকে আমি স্মরণ করি এবং সম্মান জানাই। শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধের ভেতরে ও বাইরে নেওয়া হয়েছে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সম্পন্ন হয়েছে 3 বাহিনীর মহড়াও। সিসিটিভির আওতায় আনা হয়েছে পুরো এলাকা। এলইডি লাইট স্থাপন সহ সম্পন্ন হয়েছে সব আনুষঙ্গিক কাজ। সাভারের আমিন বাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত সড়কেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাক সহ 4000-এরও বেশি ফোর্স আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলে জানা গেছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, সাভার। অস্ট্রেলিয়ার সিডনিতে জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন আহমেদ আল আহমেদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার তার সাহসী পদক্ষেপ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এই ঘটনায় মুসলিম আহমেদকে হিরো বলে আখ্যায়িত করেছেন
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়ার সিডনিতে ইহুদি ধর্মীয় উৎসবে আকস্মিক বন্দুক হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও প্রশংসায় ভাসছেন এক সাধারণ পথচারী। হামলার সময় নিজের জীবন ঝুঁকির মধ্যে নিয়ে খালি হাতে বন্দুকধারীকে নিরস্ত্র করে বীরত্বের নজির স্থাপন করেছেন ওই মুসলিম ব্যক্তি। তার সাহসী পদক্ষেপে বহু মানুষের প্রাণ রক্ষা পেয়েছে বলে ধারণা করছেন অনেকে। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়া ভিডিওতে দেখা যায় একটি গাড়ি পার্কিং এলাকা থেকে বিচের দিকে লক্ষ্য করে এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। বন্দুকধারীকে প্রতিহত করতে একজন দৌড়ে গিয়ে তাকে পেছন থেকে জাপটে ধরে নিরস্ত্র করার চেষ্টা করছে। এক পর্যায়ে হামলাকারীর কাছ থেকে রাইফেলটি কেড়ে নিতে সমর্থ হন তিনি। তার অপ্রতিরোধ সাহসিকতার মুখে ভারসাম্য হারিয়ে একটি সেতুর দিকে পিছু হটে বন্দুকধারী। অস্ট্রেলিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী ওই পথচারীর নাম আহমেদ আল আহমেদ। 43 বছর বয়সী আহমেদ সিডনির বাসিন্দা। এক দশকেরও বেশি সময় আগে তিনি সিরিয়া থেকে সিডনিতে আসেন। 2 সন্তানের জনক সাহসী আহমেদ একজন ফল ব্যবসায়ী। তার পরিবারের বরাত দিয়ে 7 নিউজ জানায় ওই ঘটনায় আহমেদও গুলিবিদ্ধ হন। অস্ত্রোপচার শেষে তিনি এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদিকে নেটিজেনদের পাশাপাশি আহমেদের প্রশংসা করেছেন খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্দুকধারীদের গোলাগুলির মধ্যে নিজের কথা না ভেবে সাধারণ মানুষকে বাঁচাতে এমন সাহসী পদক্ষেপে তাকে হিরো বলে আখ্যায়িত করেন প্রধানমন্ত্রী। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও আহমেদের বীরত্বের প্রশংসা করেছেন। তার এই কর্মকাণ্ডকে অত্যন্ত সাহসী পদক্ষেপ বলেও অভিহিত করেন ট্রাম্প। আহমেদের অবিশ্বাস্য সাহসিকতার গল্প বিশ্বজুড়ে শুধু প্রশংসিত হচ্ছে এমন নয়, আহমেদকে পুরস্কৃতও করছেন অনেক ধনী ব্যক্তি। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। 1 ম্যাচ হাতে রেখে অনূর্ধ্ব-19 এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে 7 উইকেটের জয় তুলে নিয়েছে আজিজুল হাকিমের দল। বোলারদের তোপে মাত্র 130 রানে গুটিয়ে যায় নেপাল। সবুজ সর্বোচ্চ 3টি, সাদ, শাহরিয়া আর অধিনায়ক তামিম নিয়েছেন 2টি করে উইকেট। জবাবে খেলতে নেমে 151 বল হাতে রেখে সে লক্ষ্য তাড়া করে ফেলে লাল সবুজ প্রতিনিধিরা। 70 রানের অপরাজিত ইনিংস খেলেন জাওয়াত আবরার। শেষ ম্যাচে লঙ্কানদের হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে তামিমের দল। শেষ 4-এ প্রতিপক্ষ হবে ভারত অথবা পাকিস্তান। এপিএল এর খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে রাতে বর্নমাউথের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ শুরু হবে আজ রাত 2টায়। এপিএল এর সবশেষ ওলভসের বিপক্ষে 4-1 গোলের জয়ে স্বস্তিতে ম্যানচেস্টার ইউনাইটেড। 15 ম্যাচে 7 জয় 4 হারে 25 পয়েন্ট নিয়ে টেবিলের 8-এ আছে রেড ডেভিলরা। নিজেদের মাঠে বর্নমাউথকে হারিয়ে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য রুবেল অ্যারোরিমের। জাতীয় দলের ব্যস্ততার পর ইনজুরিতে পড়ে নভেম্বরে আর খেলতে পারেননি বেঞ্জামিন সিসকো। বর্নমাউথ ম্যাচের আগে খাদ্যে বিষক্রিয়ায় আবার অসুস্থ হয়ে পড়েছেন এই তারকা। তাই অনুশীলনে ফিরলেও বর্নমাউথ ম্যাচে তাকে পাবে না ইউনাইটেড। আফ্রিকান নেশনস কাপে যাওয়ার আগে খেলবেন আমাদ দিয়ালো ও নুসায়ের মাজারুই। দলে ছোটখাটো ইনজুরি থাকলেও জয় নিয়ে আশাবাদী রেড ডেভিল কোচ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানাবো আরও একবার। যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। হাদিকে নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্যে রাজনীতির মাঠে তোলপাড়। প্রত্যাহারের আহ্বান বিভিন্ন দলের, ক্ষুব্ধ প্রতিক্রিয়া রাজনীতিকদের। নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ হিসেবেই গুলি করা হয়েছে হাদিকে, বললেন তারেক রহমান। একটি গোষ্ঠীর বিরুদ্ধে বিএনপি নিয়ে চক্রান্তের অভিযোগ মির্জা ফখরুলের। এবং এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলো হাদিকে। চিকিৎসার যাবতীয় খরচ দেবে সরকার। শুটিংয়ে অংশ নেওয়া 2জন এখনও অধরা। সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে নিশ্চিত নয় বিজিবি। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ে।